রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বেলা 11টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, সংসদ অধিবেশন হবে না, বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করবে ইসি। তিনি জানান, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন চেয়েছিলেন তারা, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনগণ প্রার্থী বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং সংস্কার গণভোটের গণরায়ও পক্ষে আসলো। তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক, কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি। ভারতের প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। তিনি বলেন, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার পাশাপাশি সাকিব আল হাসানকেও বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। সপ্তাহে একদিন জুলাই স্মৃতি জাদুঘর সহ অন্যান্য জাদুঘরও যেন শিক্ষার্থীরা বিনামূল্যে পরিদর্শন করতে পারে সেই উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রীদের কাজের মানের উপর নির্ভর করে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলেও জানান জায়েদুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের পাল্লা চেয়ে 24-এর পাল্লা ভারী দেখানো চক্রান্ত উদ্দেশ্যমূলক। জামায়াতে ইসলামের দানবীয় শক্তির সঙ্গে আতত করেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলক ভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। AmCham বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। AmCham প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় 2 মাস আগে সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে
কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্টিফেন কার্পিন। এ সময় তারা বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করা এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। আগামী 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এসএসসি পরীক্ষায় যে 312টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে শিক্ষা সংস্কার বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ 5 না পেলে ভবিষ্যৎ শেষ হয়ে যায় না। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। এমপি ও শিক্ষকদের এনটিআরসি এ সংক্রান্ত বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেবো, না আমি নিজের কাজে নেব? ধরুন আমি যদি শিক্ষককে বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিসিসকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে দেশের 7 কোটি মানুষের ভাগ্য জড়িত। এছাড়া তিস্তা প্রকল্প সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই স্টাডি শেষ করে তিস্তা প্রকল্প সামনে আনা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই এসডিজি অর্জন করতে হবে। উজান থেকে যে পানিটা আসছে, সেই পানির স্পিরিটে আমাদের নদী ভাঙন এবং নদীর গতি প্রকৃতি প্রবাহ কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, এটা আমাদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নাই। সব কিছুকে নিয়ন্ত্রণ করে স্টাডি কমপ্লিট করে খুব দৃশ্যমান আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা জাতির সামনে আমাদের এই প্রজেক্টটা আমরা হাজির করব। নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আসার সুযোগ আছে। ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি রয়েছে, এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। সংকটের তাৎক্ষণিক সমাধান না থাকলেও মানুষের কষ্ট কিভাবে কমানো যায় সরকার সে চেষ্টা করছে বলেও জানান তিনি। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা প্রত্যাশা করছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সে ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের
প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয় নাই। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন, পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কৃষিকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে DLRI উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্স ভ্যাকসিন সিট হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার। কৃষির যদি উন্নতি হয়, দেশের উন্নতি হবে। এই সরকার বিশ্বাস করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যদি উপভোগ করতে পারে, তাহলে কৃষকের অর্থনীতি উন্নতি হবে। ৭৫% মানুষের অর্থনীতি উন্নয়ন হলে স্বাভাবিক দেশের অর্থনীতি উন্নয়ন হবে। মূল চালিকা শক্তি হিসাবে কৃষিকে শক্তিশালী করার জন্য এই সরকার বদ্ধপরিকর। এইভাবেই এই সরকার এগিয়ে যাচ্ছে। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার JIC-তে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ একদিন পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় বুধবার সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর সদস্য বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর শাইখ মাহাদি। পরে আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবার দিন ঠিক করেন আদালত। এর আগে 22 জুলাই ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া হয় হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমনের জেরা সম্পন্ন হয়। গত 18 জুন তার সাক্ষ্য রেকর্ড করেন ট্রাইব্যুনাল। জবানবন্দিতে তিনি গুম নির্যাতন সহ দীর্ঘ 8 বছর কারাগারে থাকার বিভৎস বর্ণনা তুলে ধরেন। শুধুমাত্র হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মিথ্যা মামলায় এত বছর আটকে রাখার জন্য শেখ হাসিনা সহ গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন এ যুবক। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচু এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 14 জন। সকালে শাহরাস্তির বানিয়াচু পাটুয়ারি বাড়ির সামনে ঢাকাগামী আল আরাফা ও বালু ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে যশোরগামী আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলেই 3 জন আর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত 16 জনের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় রয়েছে 3 জন। মৃত ব্যক্তিরা হলেন খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের শুভ, দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ শামীম হোসেন এবং মহিষীডাঙ্গা এলাকার আব্দুল আওয়াল। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। রবিবার দেশটির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। 4 বছর হলে বিদেশে গেছে, এখনো কিছু করতে পারে নাই। দেনাপাতি করে দিছে, তার বড় বাপেরা চাচারা দিছে বা অন্য জায়গা থেকে লোন কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে। সেই 17 জনের ভেতরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের 3 জন নিহত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গার সংকটে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে বর্জ্যের পানি গড়িয়ে সড়কে তৈরি হচ্ছে কাদা। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথ ব্যবহারকারীরা। নগর জুড়ে বর্জ্য ব্যবস্থাপনার এমন সংকটে ক্ষুব্ধ স্থানীয়রা। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন AKM শিশির।
একসময় গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে করে নির্দিষ্ট বাইপাস সড়ক দিয়ে বজ্র ফেলা হতো, কিন্তু বর্তমান মহাসড়কের পাশেই দাঁড় করে রাখা হচ্ছে ময়লার গাড়ি। সেখানেই ফেলা হচ্ছে নগরের বিভিন্ন এলাকার বজ্র। একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে বজ্রের পানি গড়িয়ে সড়কে তৈরি হচ্ছে কাদা। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক লেনে যান চলাচল করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এই জন্য জামটা অনেক সাইডে ময়লার গাড়ির কারণে এই জন্য মানে জ্যাম পড়তেছে, রাস্তা চলাচল করতে পারতাছি না, 3 ঘন্টা 4 ঘন্টা জ্যাম থাকে। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ, তরল বজ্র পদার্থ চুইয়ে পড়ছে সড়কে, সৃষ্টি হচ্ছে কাদা ও দুর্গন্ধ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। বন্ধুতে থাকা যায় না, আর পোকা মানে বড় বড় পোকা গুলো পোকার জন্য হাঁটা যায় না ওই দিক দিয়ে। আমরা গাড়ি নিয়ে যাওয়া আসা করে না, রাস্তা পুরাটা ভাঙে গেছে এই জায়গায়। ময়লাটা যদি মনে করেন যদি সাইডে ওই সাইডে যদি নিত তাহলে এই জামটা পড়তো না। এই ময়লার গাড়িগুলো এখানে মানে আমাদের জ্যাম সৃষ্টি করে ঘন্টার পরে ঘন্টা। দ্রুত ময়লার গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গাজীপুর মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের কোনাবাড়ি শাখার এই পরিদর্শক। এট এ টাইমে সকালবেলায় হিউজ গাড়ি আসে, হিউজ গাড়ি যখন আসে ওরা কিন্তু সামনে পিছে করে লোড আনলোড করে, ওই সময় অটোমেটিক গাড়িটা স্লো হয়ে যায়। আমাদের এখানে সার্বক্ষণিক লোক থাকে, সকালবেলায় একসাথে গাড়ির প্রেশার হয়ে যাওয়ার কারণে আপনার পিছনে একটু তেল চলে যায়। আর এইদিকে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে স্থায়ী সমাধানের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। আমরা একটা জায়গা ম্যানেজ করছি, এখান থেকে অন্য জায়গায় আমরা ময়লা ফেলবো, এবং এরপরে আরেকটা বড় জায়গা আমাদের 100 বিঘা জায়গা, সেটাও আমাদের অধিগ্রহণ কাজ চলমান, সেটা শেষ হলে পরে তখন আমরা ওইদিকে নিব। প্রতিদিন এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু সিটি কর্পোরেশনের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে এই মহাসড়কটিতে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এই পথে অফিস ব্যবহারকারী যারা রয়েছেন তাদের। দ্রুত আধুনিক বর্জ্যাগার নির্মাণ করে এই মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে এটি থেকে মুক্তি চান এখানকার স্থানীয় বাসিন্দা ও এই পথ ব্যবহারকারীরা। একেএম শিশির, মাই টিভি, গাজীপুর। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে জেলে ও আড়তদাররা। তবে মৎস্য বিভাগের দাবি মৌসুমে এখনও শেষ হয়নি। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। দিনরাত জাল ফেলেও অনেকটা খালি হাতে ফিরছেন জেলেরা। ফলে ট্রলারের জ্বালানি খরচ তো উঠছেই না, সংসারের খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের, বাড়ছে ঋণের বোঝা। ঘাটে ফিরছে মাছ শূন্য ট্রলার, সামান্য যে মাছ পাওয়া যাচ্ছে তাও কিনে লাভ করতে পারছেন না আড়তদাররা। ফলে পুরো মৎস্য নির্ভর অর্থনীতিতেই পড়েছে নেতিবাচক প্রভাব। আল্লাহ দিলে কোনো রমটম চলছে, এই বছরের মতন জালিয়া দেন আর দেন, এই বছরের মতন আর কোনো দেন হয়নি কোনো জালিয়ে। এই 2 থেকে 3 মাস ধরে কোনো মাছ টাছ দেখা সাক্ষাৎ কোনো পাইতাছি না। যেমনি নদীর জাল ফালাই তেমনি জাল উদাওড়ি, নদীর থেকে কোনো মাছের কোনো খোঁজ খবর নাই। জেলেদের অভিযোগ নদীর নাব্যতা কমে যাওয়া, পানি দূষণ সহ নানা কারণে ইলিশের বিচরণ কমেছে। পাশাপাশি অভিযানের সময় প্রকৃত জেলেরা সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে। মাছের যে দাম বেশি ব্যবসা করা যায় না, খুবই কঠিন। কোন রকম কোনোদিন সালা নেই, কোনোদিন 200, 500, 700, 1000 লোসকা নিয়ে যায়। জেলেরা তো আপনার তো নদীতে যায় মাছ শিকার করতো, কিন্তু মাছ পায় না। দেখছে 4-5 দিন পরে হয় একটা বড় মাছ পায় অথবা পায় না, বা 2-একটা ঝাটকা পায়, ওরকম মাছ পায় না। কোনো জেলেগুলো তেলের পয়সাই হয় না। আমরা আড়তদারের খুব লসে আছি, আমাদের ঘরগতি আয়নার চালানোর মতন পরিবেশ আর নাই। তবে মৎস্য বিভাগের আশা মৌসুমের বাকি সময়ে নদীতে ইলিশের উপস্থিতি বাড়তে পারে। সেই আশায় এখনো নদীর দিকে তাকিয়ে উপকূলের হাজারো জেলে ও প্রান্তিক মানুষ। এখন যেহেতু ইলিশের মৌসুম চলতেছে, সামনে আরো সময় আছে। আশা করি সামনে যদি আমাদের এই মৌসুমে এখন শেষের দিকে ইলিশ যদি আরো বেশি পাওয়া যায়, আমাদের জেলে সম্প্রদায় তাদের আশা আলো দেখ। ইলিশের আশায় প্রতিদিন নদীতে জাল ফেলছেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় বাড়ছে লোকসান ও ঋণের বোঝা। এখন তাদের অপেক্ষা কবে ফিরবে নদীর রূপালী ইলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শরীয়তপুরের গোসাইর হাটে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও প্রশস্ত করা হচ্ছে 5টি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় 25 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় চলছে 5টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও প্রশস্তকরণের কাজ। প্রায় 25 কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 কোটি টাকা।
ঢাকা ডিভিশনের আওতায় এবং শরীয়তপুর এলজিইডির তত্ত্বাবধানে চলছে এসব উন্নয়ন কাজ। সড়কগুলো নির্মাণ ও প্রশস্তকরণ শেষ হলে সহজ হবে মানুষের চলাচল, বাড়বে যানবাহনের চলাচলের সুযোগ। এতে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলাপ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে প্রত্যেক মন্ত্রণালয়কে বলে দিয়েছে, প্রত্যেক মন্ত্রণালয়কে বলে দিয়েছেন যে শরীয়তপুরের কাজগুলা অগ্রাধিকার ভিত্তিক করে শেষ করার জন্য। আমি এলাকার উন্নয়ন জনগণের সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে আমি এলাকার উন্নয়ন করব। আপনারা দেখেন আগামী 2 বছরের মধ্যে তিনি একটি শরীয়তপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন। প্রায় 5টা রাস্তা এখানে হয়েছে, এটা সহ এই 5টা রাস্তার ব্যয় মূল্য প্রায় 50 কোটি টাকার কাছাকাছি। সেই টাকায় আমরা গত 3 মাসের মধ্যে বিএনপি ক্ষমতা আসার পরে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তার তত্ত্বাবধানে আমাদের হুইপ, যিনি আজকে এই 5টা রাস্তা প্লাস নলমুড়িতে প্রায় 100 কোটির কাছে একটা টাকা বরাদ্দের একটি ব্রিজ হবে। ইনশাল্লাহ এই কাজটা যদি বাস্তবায়ন হয় আমাদের গোসাইরহাট নাগেরপাড়া খাসেরহাট সংযোগ সড়ক অনায়াসে লোকজন যাতায়াত করতে পারবে। থানা নিয়া যেই তার পরিকল্পনা তাতে সব বাস্তবায়ন হলে এই 2 বছরের ভিতরে টোটাল গোসাইরহাট, অবহেলিত গোসাইরহাটকে ওই বলতে পারবো না, মডেল গোসাইরহাট হইব বলে আমি আশা করি। উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা সড়কগুলোর নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। ক্ষমতা আসার অল্প কয়েকদিনের ভিতরে আমাদের রাস্তাঘাট যত কাজ বাস আছে করা ধরছে, করতেছে। রাস্তা আগে ছিল প্রায় 9 ফিট, এখন 16 ফিটের ঊর্ধ্বে হয়েছে। তাতে আমাদের গ্রামবাসী খুবই আনন্দিত এবং কি চলাচলেও খুব উপকার হচ্ছে। এদিকে সড়কগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে ও প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতিনিয়ত মনিটরিং রাখতেছি। আমি নিজে আজকে দেখে গেলাম এবং আমাদের এখানে কনসাল্টেন্ট টিম আছে এবং প্রতিদিনই আমাদের এখানে আমরা মনিটরিং করি এবং কাজের গুণগত মানও আশা করি ভালো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এসব সড়ক গোসাইরহাটের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।